হ্যালো হাই সকলকে ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7। এখানে প্রধানত নার্সিং এর জন্য পড়ানো হয়, কিন্তু এই পড়াশোনা করার জন্য একটা বিন্দুমাত্র অর্থের প্রয়োজন হয়। তার মায়ের কিছু অর্থ দিয়ে বা বাবার কিছু অর্থ দিয়ে একটা ছেলে মেয়ে বিভিন্ন ব্যাচে বা বিভিন্ন জায়গায় ভর্তি হয়, বিভিন্ন বই কেনে। তো সেই অর্থ পাওয়ার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার খুবই প্রয়োজনীয় একটি ভাতা, যেটা গভর্নমেন্ট থেকে প্রদান করা হচ্ছে। এবার এই ভাতা নিয়ে লোকের মধ্যে হাজারো কনফিউশন, হাজারো প্রশ্ন, ভুলভাল প্রশ্ন মনের মধ্যে বাসা বাঁধছে, কারণ বিভিন্ন জায়গা থেকে ভুল ইনফরমেশন ছড়ানো হচ্ছে। সেই ভুল ইনফরমেশন কাটানোর জন্য আমি তোমাদের কিছু বা আপনাদের কিছু ভুল ধারণা কাটাবার জন্য আপনাদেরই কিছু করা প্রশ্ন আমি এখানে নিয়ে এসেছি। কিন্তু অন্নপূর্ণা ভাতা এই যে ফর্মটা ভরবেন কি করে, তার অলরেডি কিন্তু আমার ভিডিও বানিয়ে দেওয়া রয়েছে, সেইটা আপনারা পারলে একবার দেখে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশানে এবং কমেন্ট বক্সে আমি পারলে ভিডিওটা পিন করে দেবো। এবার আসুন হচ্ছে আজকের তথ্যতে, যে কিছু ভুল ধারণা এর ব্যাপারে সেগুলো আমি আজকে ভাঙতে চলেছি, এবং আপনাদের করা কিছু প্রশ্ন, যে কারা পাবে কারা পাবে না, ফর্মের অমুক জায়গাটাতে কি ভরবো। আমার পরিবারের, ধরুন আপনাদের মধ্যে কেউ প্রশ্ন করছে আমার পরিবারে তাহলে 4 জন অন্নপূর্ণা ভাতা পাওয়ার যোগ্য, তাহলে কি আমাকে 4টে ফর্ম তুলতে হবে? এরকম প্রচুর, এটা তো খালি একটা ছোট্ট কোয়েশ্চেন বললাম, এরকম প্রচুর কোয়েশ্চেন আপনাদের তরফ থেকে আমার কাছে এসছে। আমি সেগুলোর উত্তর নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এই ভিডিও শুরু করার আগে আমি যেটা বলবো, 10 নম্বর পেজে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এইটা যদি একবার ভুল করেন তাহলে কিন্তু ভাতা পাবেন না। তো অবশ্যই এই 10 নম্বর পেজের অপেক্ষায় অবশ্যই থাকবেন, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এই পয়েন্টটা যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাদের পুরো ভাতা ক্যান্সেল হতে পারে, ঠিক আছে? তো সেইটা একটু ভালো করে নজর রাখবেন। আর এই ভাতা রিলেটেড বলুন বা বিভিন্ন স্কলারশিপ আপনাদের পরিবারের হয়তো কেউ আছে যে আপনার পড়াশোনা করছে যে ছেলেমেয়েরা, তাদের জন্য বা যারা যারা যে কোনো হেল্প পেতে পারে তাদের জন্য আমাদের কিন্তু এই চ্যানেলে ভিডিও আসে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সবার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা প্রয়োজনীয়, সেটা পড়াশোনা করছে যে সেও এবং তার গার্জিয়ানরাও কিন্তু এটাকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং যারা এই ভাতা রিলেটেড মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করছি। সবার মনের প্রথম প্রশ্ন, যে কারা পাবেন কারা পাবেন না। তো সরকারি যে জায়গায় যেটা বেরোচ্ছে যে কারা পাবেন, সেটা হচ্ছে কি পশ্চিমবঙ্গের তাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে তিনি পাবেন। বয়স হতে হবে 1 জুন 2026 তারিখ হিসাবে 25 থেকে 60 বছরের মধ্যে। স্যার 60 বছরের ঊর্ধ্বে হলে কি হবে? 60 বছরের ঊর্ধ্বে হলেই সে কিন্তু বার্ধক্য ভাতার জন্য এলিজেবল হয়ে যাবে। অন্নপূর্ণা ভাতা পাবে না, সে বার্ধক্য ভাতা পাবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট, আবেদনকারীর নিজস্ব সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু সে পাবে না। এবং আধার সিডেড হতে হবে, মানে ডিবিটি লিঙ্ক, এই যে বলছে না ডিবিটি লিঙ্ক করাও, ডিবিটি লিঙ্ক করাও, ডিবিটি লিঙ্ক আর কিছুই নয়, আধার। যদি আধার কানেক্টেড হয় ব্যাংক অ্যাকাউন্টের সাথে এবং আধারের সাথে মোবাইল নাম্বার কানেক্টেড, এই টোটাল প্রসেসটা হলেই কিন্তু একমাত্র টাকা পাবে। এবার অনেকের মনে প্রশ্ন, যে ডিবিটি লিঙ্ক করাবো কি করে, এই নিয়ে একটা মনের মধ্যে কনফিউশন রয়েছে। যদি ডিবিটি লিঙ্কের ভিডিও চান তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে ডিবিটি লিঙ্ক এটা লিখে দেবেন, আমি সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো যে সহজে কিভাবে ডিবিটি লিঙ্ক করানো যায়, পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? এবার আসুন হচ্ছে পরের পয়েন্টে, আর কি সাধারণ বা নিম্ন আয়ের পরিবার যারা, তারা সবার আগে এর অগ্রাধিকার পাবে। এইবার অনেকে প্রশ্ন করছে যে আমার স্বামী সরকারি চাকরি করে, আমি কি এই অন্নপূর্ণা ভাতার জন্য এলিজেবল? তো উত্তর, কোথাও এলিজেবল নয় সেটা কিন্তু বলা নেই। এখানে বলা হচ্ছে প্রত্যেক মহিলাই কিন্তু পাবে, হ্যাঁ, তবে অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া তারা আগে পাবে। তাদের যদি দেওয়ার পর কোনো কারণে টাকা রয়ে যায়, আরো ফান্ডে টাকা রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই তারাও পাবে। এবার আসছি কারা পাবে না, ডাইরেক্টলি কারা পাবে না। একেবারে সরকারি চাকরি যারা করে তারা কিন্তু পাবে না, কোনো পেনশনভোগী যে সে কিন্তু পাবে না। তার স্বামী পেনশনভোগী বা তার স্বামী সরকারি চাকরি করে তাহলে কিন্তু সে পেতে পারে, কোনো অসুবিধা তাতে নেই, ঠিক আছে? আর কি আয়কর দাতা, সে যদি আয়কর দাতা হয় তার মানে সে তার যথেষ্ট ইনকাম রয়েছে, সেই ক্ষেত্রেও সে কিন্তু পাবে না। বয়সের সীমাবদ্ধতা 25 বছরের কম হলে সে পাবে না, আবার 60 বছরের বেশি হলে পাবে না। 60 বছর পেরিয়ে গেলে সে কিন্তু তখন ডাইরেক্টলি বার্ধক্য ভাতার জন্য পাবে, বার্ধক্য ভাতা হিসাবে সে 3000 টাকা পাবে। আর যদি বিধবা হয়ে থাকেন তাহলে বিধবা হিসাবে বিধবা ভাতা তিনি পাবেন। অনুপস্থিত বা তথ্য ভুল থাকলে তাহলে ডাইরেক্টলি ক্যান্সেল, কোনো ভেরিফিকেশনের পর ডাইরেক্টলি তাকে ক্যান্সেল করা হবে। এমনকি হতে পারে সে আর কোনো ভাতা আর কোনোদিনও পেল না। তার মানে বুঝতে পারছেন, বাদ বাকি যে তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে অমুক থাকলে হবে না, তমুক থাকলে হবে না, সেগুলো কিন্তু টোটালি মিথ্যা। অনেক জায়গায় বলা হচ্ছে বাড়িতে যদি 4 চাকা গাড়ি থাকে হবে না। এটা কে বলেছে? প্রচুর লোকেরা আছে আমাদের পশ্চিমবঙ্গে যারা গাড়ি চালিয়ে সংসার চালায়,
গাড়ি থাকলেই কি বড় লোক? যে ট্যাক্সি চালাচ্ছে সে কি বড় লোক? বড় লোক নয়। তাহলে তার গাড়িটা রেজিস্টার্ড ওখানে করতে হবে, তা ওখানে বোঝাই যাবে যে তার গাড়ির হলুদ নাম্বার প্লেট, তার মানে হচ্ছে সেটা কমার্শিয়াল কার, সে ব্যবসার কাজে সেটা ব্যবহার করে। থাকতেই পারে কারুর 4 চাকা, এতে কোনো প্রশ্ন নেই। তারপরে ওই যে 4 কামরার ঘর আছে কিনা, 3 কামরার ঘর আছে কিনা, হতেই তো পারে পরিবারে 10 জন 3 কামরার ঘরে থাকে, তাই না? তো এই নিয়ে আপনারা ভয় পাবেন না, এই নিয়ে আপনারা ভয় পাওয়া ছেড়ে দিন। আপনাদের প্রচুর জমি আছে, 2 একর জমি। এবার 2 একর জমিতে হতেই তো পারে 2 একর কোথাও একটা ফসলও ফলে না, আপনার ওই জমিটা আপনার কাছে বোঝা, মানে উল্টে ট্যাক্স ভরতে হয় আপনাদের, এদিকে চাষও হয় না, হতেই তো পারে। তো সেই ক্ষেত্রে এগুলো নয়, সেই জন্য এইসব নয়। কেন এত বড় ফর্ম ভরানো হচ্ছে, আপনাদের এই ভুল ধারণাটা কাটাচ্ছি। ফর্মটা একবারে ভরিয়ে নেওয়া, যে বাড়ির যখন কেউ বার্ধক্য ভাতা যখন পাবে তখন যাতে তাকে আলাদা করে ফর্ম ফিল আপ না করতে হয়, ওই একটা ফর্মেই তার যাতে সব হয়ে যায়, ওই একটা ফর্মেই যাতে তার সব ফিল আপ হয়ে যায়। ক্লিয়ার? এবার চলে আসছি তার পরের পয়েন্টে, কোন কোন ডকুমেন্টসের জেরক্স লাগবে, কোন কোন ডকুমেন্টসের জেরক্স লাগবে না। খুব সিম্পলি দেখলে আপনি এখানে দেখতে পাবেন, আমি এখানে লিখে দিয়েছি ইপিআইসি কার্ড, ভোটার কার্ড যেটাকে বলা হয়, তার লাগবেই লাগবে, তাই জন্য মাস্ট যেগুলো সেগুলোতে আমি টিক মার্ক দিয়েছি। আধার কার্ড লাগবেই লাগবে, এমনকি আধার কার্ড ফোন নাম্বারের সাথে কানেক্টেডও থাকতে হবে। রেশন কার্ড লাগবেই লাগবে। ল্যান্ডিড মাস্ট নয়, নট ম্যান্ডেটারি। ল্যান্ডিড নট ম্যান্ডেটারি। অনেক জায়গায় ল্যান্ডিডের কপি নেওয়া হচ্ছে, ল্যান্ডিড মানে জমির দলিলের কপি হতে পারে, মিউটেশন কপি হতে পারে, মিউটেশন কপি দিয়ে দেওয়াই সব থেকে শ্রেয়। আমি বলবো মিউটেশন কপি থাকলে মিউটেশন কপি দিয়ে দেবেন, ঝামেলা মিটে গেল। ঠিক আছে? তো ল্যান্ডিড এটা ম্যান্ডেটারি নয়, যদি আপনাদের ওখানে জোর জবরদস্তি করছে তাহলে অবশ্যই দিয়ে দিতে পারেন, ওখানে দেওয়ার কথা বলা হয়েছে, না দিলেও চলে। এইবার এই নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে এই জমির সংক্রান্ত, সেগুলো কিন্তু আমি পরে সবার উত্তর দিচ্ছি। এরকম 15খানা প্রশ্ন আমি আপনাদের তরফ থেকে নিয়ে এসেছি, সেগুলোর প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দেবো, শুরু থেকে শেষ অবধি ভিডিওটাতে থাকবে। ঠিক আছে? এই ল্যান্ড ডিডের ব্যাপারে পরিবারের মধ্যে এমন হয়েছে যে পরিবারের 10 জনের পরিবার, হ্যাঁ আগে ছিল, এখন 3 জন আলাদা হয়ে গেছেন, শ্বশুরের নামেই জমিটা রয়ে গেছে, হ্যাঁ শ্বশুরের নামে জমিটা রয়ে গেছে, ছেলে কিছুই পায়নি, তাহলে কি আমাদের পুরো জমির ব্যাপারে লিখতে হবে? আমি সব প্রশ্নের উত্তর নিয়ে আসছি। ঠিক আছে? তার আগে এগুলো দেখে নিন। প্যান কার্ড মাস্ট দিতেই হবে, প্যান কার্ড মাস্ট দিতেই হবে। কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে দেবেন, না থাকলে দেবেন না। স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকলে দেবেন, না থাকলে দেবেন না, কারোর যদি পরিবারের থাকে। আইটিআর ফাইল, আইটিআর ফাইল বা ইনকাম ট্যাক্স প্রুফ যেটা, বা আপনার ইনকামের প্রুফ, যদি আইটিআর ফাইল করেন তাহলে প্রমাণ দেবেন, না হলে দেবেন না। কোনো এটা ম্যান্ডেটারি নয়। আপনার প্যান কার্ড যখন দিচ্ছেন আপনার ইনকাম আন্দাজ করেই নেবে ওরা। ঠিক আছে? এত বোকা নয় গভর্নমেন্ট। কার নাম্বার যদি থাকে দেবেন, না থাকে দেবেন না। কারের ডিটেলস থাকলে দেবেন, না থাকলে দেবেন না। এই কারের নাম্বার ডিটেলস মানে হচ্ছে আপনার ব্লু বুক দিলেই হয়ে যায়, ব্লু বুক থাকলে ব্লু বুকের একটা কপি দিয়ে দেবেন যদি গাড়ি থাকে। ডিবিটি, ডিবিটি লিঙ্কড অ্যাকাউন্ট, এটা মাস্ট, এটা দিতেই হবে। ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্ট, ব্যাংকের পাসবুকের ফার্স্ট কপি, যেটা মানে ফার্স্ট পেজের কপি, যেটা হচ্ছে আপনার টাকাটা ঢুকবে, আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। আরেকটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যদি থাকে তাহলে ম্যান্ডেটারি, যদি না থাকে তাহলে তো প্রশ্নই নেই। যদি জেনারেল হন তাহলে আনরিজার্ভডে টিক করবেন, তাহলে আর এগুলো এটা দিতে হবে না। এই গেল হচ্ছে কাগজপত্র। অনেকে জিজ্ঞাসা করছে স্যার আমি গ্র্যাজুয়েশন পাস, আমার কি কাগজ দিতে হবে? ম্যান্ডেটারি নয়। আর বাদ বাকি যেগুলো লিখিনি সেগুলো ম্যান্ডেটারি নয়, তো সেগুলো আপনারা চাইলে অ্যাভয়েড করলে করতেই পারেন। ওকে, আশা করি আপনাদের কাছে এই প্রশ্নটা ক্লিয়ার। এইবার আসছি আপনাদের একটা প্রশ্ন, মনের থেকে আপনাদের করা প্রশ্ন, সেটা হচ্ছে যতজন অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য ততগুলো কি ফর্ম নিতে হবে? এটা একটা প্রশ্ন। তো আমার উত্তর হচ্ছে নো। আপনার একটা পরিবারে একটাই ফর্ম আপনাকে ভরতে হবে। সবাই ভাবছে যার তার পরিবারে 4 জন অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য, তাহলে কি 4টে ফর্ম নিতে হবে? না, কোনো প্রয়োজন নেই, একটা ফর্মেই হয়ে যাবে পুরো পরিবারের। এইবার ধরুন পরিবার 10 জনের, সেই ক্ষেত্রে 2টো ফর্ম তুলতে হবে, যাতে 5 জন করে 2টো ফর্মে যাতে আপনি ডিস্ট্রিবিউট করে দিতে পারেন, সেটা মাথায় রাখবেন। এবার আসছি হেড অফ দ্য ফ্যামিলি। এটা নিয়ে অনেকের প্রশ্ন, হেড অফ দ্য ফ্যামিলি কি যে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে তার নাম দিতে হবে? হেড অফ দ্য ফ্যামিলিতে, এটা একটু ভুল লেখা হয়েছে, হেড অফ দ্য ফ্যামিলিতে যে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে বা পাবে তার নাম দিতে হবে না। হেড অফ দ্য ফ্যামিলি মানে, হেড অফ দ্য ফ্যামিলি মানে যে আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ হতে পারে। আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ হচ্ছে আপনার শ্বশুর মশাই, হতে যদি একসাথে আপনারা থাকেন। এই হেড অফ দ্য ফ্যামিলিরও আমি সংজ্ঞায় আসছি, হেড অফ দ্য ফ্যামিলি কাকে বলে। আপনারা ধরুন 4 জন থাকেন, আপনার শ্বশুর মশাই, আপনি, আপনার স্বামী এবং আপনার বাচ্চা, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি কে? আপনার শ্বশুর মশাই। তাহলে এই ফর্মটা কার নামে ভরা হবে? আপনার শ্বশুর মশাইয়ের নামে এই ফর্মটাকে ভরতে হবে, এবং সাইনও করবেন কি? আপনার শ্বশুর মশাই। ঠিক আছে? স্যার আমার শ্বশুর মশাই ভরলে তো আমার শ্বশুর মশাই অন্নপূর্ণা ভান্ডার পাবে, আমি তো পাবো না।
আপনার শ্বশুরমশাই অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য নয়, ওখানে একটা মার্ক করার জায়গা দিয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য, তাকে মার্ক করার জায়গা দিয়েছে, সেটাতেও আসছি। আগের দিন ফর্ম ফিল আপ যখন করিয়েছিলাম তখন আমি বলে দিয়েছিলাম, সেটাতেও আসছি আমি। তো যাই হোক, হেড অফ দ্য ফ্যামিলি যে তার নাম এখানে দিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, হেড অফ দ্য ফ্যামিলি কে? যে আপনার ফ্যামিলিতে আপনার বয়োজ্যেষ্ঠ। এবার ফ্যামিলিতে ধরুন আমার শ্বশুর শাশুড়ি আলাদা থাকে, আমি, আমার স্বামী, আমার বাচ্চা আলাদা থাকি, তাহলে আমার হেড অফ দ্য ফ্যামিলিকে আপনার স্বামী, আপনার বাচ্চা এবং আপনি, আপনারা তিনজন মিলে ফর্মটা ফিল আপ করবেন। শ্বশুর শাশুড়ি অমুক ডকুমেন্ট দেবে না, তমুক ডকুমেন্ট দেবে না, দরকার নেই দেওয়ার, তারা আলাদা ফর্ম ফিল আপ করুক, আপনি আপনারটা আলাদা করবেন। ক্লিয়ার? কারণ ম্যাক্সিমাম ফ্যামিলিতে এমন হয় যে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক নেই বা শ্বশুর শাশুড়ি দূরে থাকে, সেই ক্ষেত্রে সিম্পল, আপনারা যে কজন আছেন ফ্যামিলিতে সেই কজন আলাদা ফর্ম ভরবেন, বাদ বাকিরা আলাদা ভরবেন। এমন কোনো কথা নেই যে আপনার শ্বশুর শাশুড়ি ধরুন বেঁচে আছে, তার মানে তার ধরুন 5টা ছেলে, 5টা ছেলের প্রত্যেকের একজন দুটো করে বাচ্চা এবং তার একটা করে স্ত্রী, তাহলে এত বড় একটা গোষ্ঠী হয়ে যাবে, অত বড় গোষ্ঠীর একসাথে আপনি ভরবেন কি করে? লজিক্যালি নয়। ঠিক আছে? আপনার ধরুন স্বামীরা 4 ভাই, তো 4 জন আলাদা আলাদা ফ্যামিলি হিসাবে ভরবে এবং শ্বশুর শাশুড়িটা আলাদা ভরবেন। সিম্পল হিসাব। বুঝতে পারলেন কি বলতে চাইলাম? তো সেই হিসাবে আপনাকে কিন্তু ভরতে হবে। টোটাল যে আপনার যে জনসংখ্যা আপনার পরিবারের, সেই অনুযায়ী ভরতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আলাদা আলাদাভাবে তিনজন করে নিজেদের মতন ভাগ করে নিন। স্যার আমরা একসাথে থাকি, একসাথে খাই দাই, কোনো অসুবিধা নেই। আপনারা একসাথে থাকুন, একসাথে খান দান, কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও ভাগ করে নিন, নাহলে এত ফর্মে তো আপনাদের 5 জনের বেশি, 6 জনের বেশি ধরবে না। হেড অফ দ্য ফ্যামিলি একজন আর 5 জন সদস্য, মোট 6 জনের বেশি তো ওখানে ধরবে না। তাহলে আপনাকে নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে, নিজেদের ভাইদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, ভাই তুই আলাদা ভর, আমি আলাদা ভরছি, দাদা আলাদা ভরুক আর মেজদাও আলাদা ভরুক, এভাবে নিজেদের মধ্যে ভাগ করে নিলেন। এবং বাবা মায়েরটা আলাদা ভরছি বা বাবা মাকে কোনো একটা ফ্যামিলির সাথে আমি অ্যাড করে নিচ্ছি, যে কোনো একটা ফ্যামিলিতে অ্যাড করে নিল, মিটে গেল ঝামেলা। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এটা করে নেওয়া যেতে পারে। বুঝতে পারলেন? এবার আসুন সদস্য 1 সদস্য 2 এ কার নাম দেবেন। আমি বলবো বয়স অনুযায়ী সাজাবেন। ধরুন হেড অফ দ্য ফ্যামিলি আপনার শ্বশুর মশাই, তো শ্বশুর মশাইকে হেড অফ দ্য ফ্যামিলিতে রাখলেন। দেন সদস্য 1 আপনার শাশুড়ি মাকে রাখলেন। সদস্য 2 ধরুন আপনার স্বামী, তো সদস্য 2 আপনার স্বামীতে রাখলেন। সদস্য 3 আপনি, সদস্য 4 আপনার কন্যা। তো এইভাবে আপনি সাজাতে পারেন, এইভাবে আপনি সাজিয়ে ফর্মটা ফিল আপ করতে পারেন। এবং মাথায় রাখবেন এই সদস্য 1 যেটা এবং সদস্য 2, সদস্য 3, সদস্য 4, এটা যাতে প্রত্যেক জায়গায় একই জায়গায় লিখবেন। কোনো এক জায়গায় সদস্য 1 শাশুড়িকে রেখেছেন, কোনো এক জায়গায় সদস্য 1 আপনার স্বামীকে রেখেছেন, এরকম করবেন না। বুঝতে পারলেন? ধরুন সদস্য 1 এর ব্যাংক অ্যাকাউন্ট নেই, সদস্য 1 যার নাম বলেছেন তার ব্যাংক অ্যাকাউন্ট নেই, হতেই পারে, তাহলে সদস্য 1 এর ব্যাংক অ্যাকাউন্টের জায়গা ফাঁকা রাখবেন। সদস্য 2 এর ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো সদস্য 2 এর ব্যাংক অ্যাকাউন্টটা ভরবেন। বুঝতে পারলেন কি বললাম? এবার যাচ্ছি হচ্ছে নেক্সট পয়েন্টে। ডিবিটি লিঙ্কড অ্যাকাউন্ট ছাড়া কি দেওয়া যাবে না? দিতে পারেন, টাকা ঢুকবে না, সহজ হিসাব। আপনি চাইলে আপনি দিয়ে দিলেন, কিন্তু আপনার টাকা ঢুকলো না, কেন? ডিবিটি লিঙ্ক করা নেই। ডিবিটি মানে কি সবার আগের প্রশ্ন। অনেকে বলছে, একটা জায়গায় প্রশ্ন আছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? আপনারা বলছেন না স্যার, আমি না বেকার ভাতা পেতাম, কিন্তু ওটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে নয়। আবার কেউ বলছেন আমি লক্ষ্মীর ভান্ডার পেতাম, কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে নয়। আরে ডিবিটি লিঙ্ক আর কিছুই নয়, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে আপনার সরকারি কোনো খাতের টাকা আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে আসে, সেটাকে বলা হয় ডিবিটি। তো আপনি পেতেন ডিবিটি লিঙ্কের মাধ্যমে, আপনার ডিবিটি লিঙ্ক করা ছিল, স্যার ডিবিটি লিঙ্ক করা ছিল, কেটে গেল কি করে? আসলে আগের সরকার এসব না দেখেই সবকিছু পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে? তো ডিবিটির মাধ্যমে আপনি কি কোনো ভাতা বা কিছু পাচ্ছেন, কোনো প্রকল্পের সুবিধা? যদি হয় হ্যাঁ, যে আমি যুবসাথী পেয়েছি, বা আমি কন্যাশ্রী পেয়েছি, বা আমি অন্য কোনো প্রকল্প পেয়েছি, আগেরটার যে লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, তাহলে অবশ্যই হ্যাঁ দেবেন। ঠিক আছে? তাহলে অবশ্যই হ্যাঁ করবেন। এরপরে আসছি আরেকটা পয়েন্ট, ইপিআইসি নাম্বার কোনটা? স্যার ইপিআইসি নাম্বার কোনটা? আপনার ভোটার কার্ডের এই জায়গাটায় একটা নাম্বার লেখা থাকে, ভোটার আইডি কার্ডের এই জায়গাটায় যে নাম্বারটা রয়েছে এটা হচ্ছে আপনার ভোটারের ইপিআইসি নাম্বার। পিছন দিকেও এই নাম্বারটা লেখা থাকে, অনেকের পিছন দিকেও এই নাম্বারটা লেখা থাকে, এটা হচ্ছে আপনার ইপিআইসি নাম্বার। আর আরেকটা জায়গায় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নাম্বার জানতে চেয়েছে, মানে আপনার বিধানসভার নাম্বার বা বিধানসভার নাম জানতে চেয়েছে। আরেকটা জানতে চেয়েছে অংশ নাম্বার। পিছনে একটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু লেখা আছে, এটা হচ্ছে আপনার বিধানসভার নাম। স্যার তাহলে এখানে 287 একটা নাম্বার দেখতে পাচ্ছি, এটাই তাহলে কি অংশ নাম্বার? না, এইটার জন্য অর্ধেকের কিন্তু ফর্ম বাতিল হবে, যেটা আমি বলছিলাম পরের পয়েন্টে এটাই রয়েছে, যে অংশ নাম্বার কোনটা, এইটার জন্য কিন্তু অর্ধেকের ফর্ম বাতিল হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নাম্বার,
অংশ নাম্বার হচ্ছে আপনাকে যখন ভোটার স্লিপ দেওয়া হয়েছিল তখন ভোটার স্লিপে আপনার এখানে পার্ট নাম্বার বলে একটা জিনিস লেখা ছিল। ভোটার স্লিপে দেখুন এইখানেও লেখা থাকে এবং উপর দিকেও লেখা থাকে পার্ট নাম্বার। এই পার্ট নাম্বার হচ্ছে আপনার অংশ নাম্বার। বুঝতে পারলেন কি বললাম? ওখানে দেখবেন ইপিআইসি নাম্বারের উল্লেখ আছে, তো ইপিআইসির উল্লেখ আছে, ইপিআইসি নাম্বার, সেই ইপিআইসি নাম্বার হচ্ছে এটা। আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নাম হচ্ছে এটা, এখানে যেমন লেখা আছে নানুর কনস্টিটিউয়েন্সি, তো নানুর, ঠিক আছে। আর তার সাথে পার্ট নাম্বার যেটা সেটা হচ্ছে এটা, এই পার্ট নাম্বারের উল্লেখ রয়েছে এইটা, আপনারা নোট ডাউন করে নেবেন, ব্যাস, ঠিক আছে, ক্লিয়ার। তো আপনার ভোটার স্লিপ বার করলেই পার্ট নাম্বার পেয়ে যাবেন। আপনার পরিবারের সবারই পার্ট নাম্বার একই হবে, আপনার পরিবারের সবারই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা বিধানসভা একই হবে, ঠিক আছে। এবার চলে আসুন তারপরের প্রশ্ন, কমন কোয়েশ্চেন সবার আরেকটা। আমার বাবা মায়ের এসসি এসটি বা কোনো কাস্ট সার্টিফিকেট হতে পারে, ইডব্লিউএস যা ইচ্ছা হতে পারে, কোনো সার্টিফিকেট নেই কাস্ট সার্টিফিকেট, কিন্তু আমার আছে এবং লিগাল, কোনো এমন নয় যে বেআইনি ভাবে বানিয়েছি, আমার আছে এবং লিগাল আছে, তাহলে কি দাগাবো আমি ওখানে? ওখানে তো একটাই ঘর দিয়েছে। যদি ধরো তোমার বাবা মায়ের এসসি সার্টিফিকেট নেই, তোমার এসসি সার্টিফিকেট রয়েছে, তাহলে তুমি অবশ্যই ওখানে এসসির ঘরে টিকমার্ক করবে। স্যার এসসি তো আমার বাবা মা নয়, আমি এসসি, কোনো ব্যাপার না, তুমি এসসি মানে তোমার বাবা মাও এসসি, তোমার বাবা মাও চাইলে এখন সার্টিফিকেট বার করে নিতে পারে, ঠিক আছে। যদি তুমি লিগাল হও, এমন হয়েছে যে টাকা খাইয়ে বার করেছো, গল্প কিন্তু আলাদা, উল্টো দিকে ঘুরে যেতে পারে, খুব সাবধান, ঠিক আছে। যদি লিগাল হয় তাহলে অবশ্যই এসসিতে টিক মারবে, ঠিক আছে। স্যার তাহলে সার্টিফিকেট কার্ড জমা দেবো, খালি তোমারটাই দেবে, তোমার যেহেতু এসসি সার্টিফিকেট খালি রয়েছে, তোমারটাই খালি জমা দেবে, কোনো অসুবিধা নেই তাতে, ক্লিয়ার। এবার আসছি আরেকটা প্রশ্ন, আমার রেশন কার্ডের ধরন কিভাবে দেখতে পাবো? রেশন কার্ডের যে ধরন হয় সেটা লেখা থাকে কোনখানে? এই জায়গাটায় দেখো, এখানে লেখা আছে RKSY1, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ না, হয়তো আবছা ঢেকে যাচ্ছে। তারপর এইটার রেশন কার্ডের প্যাটার্ন হচ্ছে PHH, এই রেশন কার্ড হচ্ছে RKSI1, এটা হচ্ছে কি? এটা হচ্ছে SPHH। অনেকে বলছে যে এই যে এরকম কার্ডের মতন যেগুলো দেওয়া হয়েছে এইগুলোই একমাত্র ডিজিটাল রেশন কার্ড, এইটা ডিজিটাল রেশন কার্ড নয়, এটা তো কাগজের। যে আপনাকে এসব বোঝাচ্ছে সে ভুলভাল বোঝাচ্ছে। এটাও আপনার ডিজিটাল রেশন কার্ড, এটাও ডিজিটাল রেশন কার্ড, এখানে সবকটাই, ঠিক আছে। তো আপনারও যদি এরকম সাদা কাগজের রেশন কার্ড থাকে, যেটা হয়তো কোনা দিয়ে ভাঁজ খেয়ে গেছে হয়েছে, তো এটাই আপনার রেশন কার্ড, এবং এখানে ফ্যামিলি আইডি ফাইডি সব দেওয়া আছে, আপনারা এখান থেকে ডিটেলস নিয়ে নেবেন, বুঝতে পারলেন? তো এটাও ডিজিটাল রেশন কার্ড, এখানে সবকটা ডিজিটাল রেশন কার্ড, ওকে। এবার আসছি তারপরের পয়েন্ট, আবার যেটা নিয়ে সবার সব থেকে বেশি কনফিউশন, বাড়ির ঘর সংখ্যা। সবার চিন্তা হচ্ছে বাড়ি ঘর নিয়ে, হ্যাঁ এটা কমন, সবার চিন্তা হওয়ারই কথা। বাড়ির ঘর সংখ্যা মালিকানা নিয়ে অনেক প্রশ্ন আছে। অনেক প্রশ্নের মধ্যে কি সবার প্রথম প্রশ্ন, স্যার আমরা অনেকজনের পরিবার 10 জন থাকি, কিন্তু আলাদা আলাদা খাই দাই, আমাদের 10 জনের পরিবারের একসাথে 5টা ঘর রয়েছে, প্রত্যেকের মানে আমাদের পরিবারে 4 জন রয়েছে, আমাদের জন্য 2টো ঘর বরাদ্দ, তাহলে আমরা এখানে কিসে দাগাবো? আমরা সব আলাদা আলাদা খাই, আলাদা আলাদা পরিবার, তাহলে সেক্ষেত্রে কি করব? তাহলে তুমি করবে, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? উত্তর হবে না, না করবে। তোমার ভাগে যখন তোমার বাড়ি 5 কামরার হতে পারে, কিন্তু তার মধ্যে 5খানা কামরা তো তোমার নয়, তোমার জন্য বরাদ্দ 2খানা কামরা, তো অবশ্যই না করবে, বুঝতে পারলে? এবার নিশ্চয়ই তোমাদের সবাই আলাদা আলাদা থাকো, একসাথে নিশ্চয়ই ফর্ম ভরবে না, আলাদা আলাদাই ভরবে, তো সেটার ব্যাপারে বলছি। আমার কথা শুনে খারাপ মনে হতে পারে, হ্যাঁ স্যার খালি আলাদা আলাদা ফ্যামিলির কথা বলছে, আমি বাস্তবটা বলছি। আমার কথা শুনে মনে হতে পারে এটা আলাদা আলাদা ফ্যামিলির কথা কেন বলছে, কিন্তু এটাই বাস্তব, এটাই বর্তমানে দেখতে পাওয়া যায়, তাই জন্য বাস্তবতা তুলে আমি কথাটা বলছি, আমারটাই খারাপ হিসাবে পোট্রে করবেন না, ঠিক আছে। এইবার আসছি তারপরের পয়েন্ট, পারিবারিক জমির মালিকানা। পারিবারিক জমি মানে ওই যে বললাম 10 জনে একসাথে থাকি, একই বাড়িতে থাকছি, কিন্তু আমাদের পরিবার আলাদা আলাদা, মানে আলাদা আলাদা খাই দাই আমরা, তাহলে পারিবারিক জমির মালিকানা কোনটা হবে? ধরো তুমি, তোমার বাবা, তোমার মা একসাথে থাকো, একসাথে খাও দাও, তোমার বাবার নামে কোনো জমি নেই, তাহলে সিম্পল না করে দেবে। তোমার বাবার নামে জমি আছে, তাহলে হ্যাঁ করবে। তোমার পরিবারের যে 3 জনের ফর্ম ভরছো সেই অনুযায়ী, স্যার যদি আমার বাবার অনেক জমি থাকে তাহলে তো আমার মায়ের ভাতা পাওয়া হবে না, তাহলে আমরা জমিটা না আমরা না করে দিচ্ছি, পরে গিয়ে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে তোমরা ফাঁসবে, আমি নয়, ঠিক আছে। তুমি যদি এখন কোনো মিথ্যা কোনো ইনফরমেশন গভর্নমেন্টকে দাও, তারপরের দায়িত্ব তোমার, আমার নয়। আমি তোমাদের বলে দিচ্ছি যেটা সত্যি সেটা ফর্মে ভরবে, এবং প্রমাণ হিসাবে এইগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে দেবে। রেজিস্ট্রেশন নথি দিতে পারো, মিউটেশনের নথি দিতে পারো, মিউটেশনের কপি, সব থেকে ইজি মিউটেশনের কপি দিয়ে দাও, আর হালনাগাদের তারিখ সহ সব জমির রেকর্ডের কপি দিতে পারো,
ঠিক আছে, জমি রেকর্ডের কপি দিতে পারো, বা সব থেকে ইজি মিউটেশন কপি দিয়ে দেওয়া। মিউটেশন কপিতে সব উল্লেখ থাকে। এবং পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। শতক যদি হিসাব না জানো, কাটা, তোমার কাটায় হিসাব লিখে দিতে পারো, বর্গ ফুটে হিসাব লিখে দিতে পারো। হ্যাঁ, তো সেই অনুযায়ী তারা বার করে নেবে। ঠিক আছে, তো তোমার ইনফরমেশন সঠিক দেওয়া নিয়ে কথা, তুমি এখানে ইনফরমেশনটা তোমার মতন করে সেটা ভরে দিতে পারো, কোনো অসুবিধা খুব একটা হবে না। যদি সেটাকে তুমি গুগলে দিয়ে শতকে বার করে নিতে পারো তো খুব ভালো। ঠিক আছে, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। এবার ধরো তোমরা পরিবারের 5 জন রয়েছে, কি বলছি ভালো করে বুঝবে, 5 জন রয়েছে, 5 মেম্বার। এবার একজনের 1 কাঠা জমি রয়েছে, একজনের 2 কাঠা জমি রয়েছে, একজনের 3 কাঠা জমি রয়েছে, আরেকজনের 0, আরেকজনের 0, আর এই 5 জনের একসাথে ফর্ম ফিল আপ হচ্ছে। তাহলে তোমার পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত? 3, 2, 5, 1, 6, তো 6 কাঠা। 6 কাঠাকে শতকে কনভার্ট করে নিয়ে তুমি এখানে লিখতে পারো, বা 6 কাঠা লিখে দিতে পারো। এটা হচ্ছে তোমার পরিবারের মোট জমির পরিমাণ। বুঝতে পারলে? এবার জমির পরিমাণ মানে কি, বাড়ির যে জমি সেইটুকুনি খালি দেবো না, পুরো যত জমি আছে সব, বাড়ি ফাড়ি ধরে সবটা। ঠিক আছে, তবে এটা নিয়ে খুব একটা বেশি প্রবলেম হবে না, যদি তোমার সাইজে একটু এদিক ওদিক হয়, খুব একটা বড় প্রবলেম হবে না, কারণ মিউটেশন কপি যখন জমা দেবে সেখানে তুমি জানতে পেরে যাবে। এইবার দেখো জমির পরিমাণ আমি জানবো কোথা থেকে? তোমার যে দলিল হয়, দলিলের ফার্স্ট পাতা কি সেকেন্ড পাতা তুমি যদি ভালো করে পড়ো, সেখানে সাধারণত জমির মাপ দেওয়া থাকে। ফার্স্ট কি সেকেন্ড পাতায় তুমি ডিটেলস পেয়ে যাবে। ওকে, বা মিউটেশন কপি যদি নাও, সেই মিউটেশন কপির মধ্যেও তুমি পেজটা যদি একবার পড়ে দেখো, তোমার এখানে সব ডিটেলস চলে আসবে, ডেসিমেলে বলো, হ্যাঁ কাটায় বলো, বর্গফুটে বলো, সব লেখা থাকবে। ঠিক আছে, এবার আসছি স্বাস্থ্য বীমা। স্বাস্থ্য বীমা যদি তোমার স্বাস্থ্যসাথী হয়ে থাকে তাহলে কি দিতে হবে? না দিলেও চলবে, কিচ্ছু যায় আসে না। যদি তুমি স্বাস্থ্যসাথী দিচ্ছ তাহলে সেক্ষেত্রে সরকারি স্বাস্থ্য বীমাতে টিক মেরে দিতে পারো, তবে না দিলেও স্বাস্থ্যসাথীকে তুমি যদি না ধরো তাতেও কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, তোমার বিমার নাম্বার কত? বিমার নাম্বার হচ্ছে এটা। ঠিক আছে, এখানে যে নাম্বারটা থাকবে স্বাস্থ্যসাথী কার্ডে সেটা। আর যদি প্রাইভেট কোনো বিমা থাকে সেটা তো তুমি ডাইরেক্ট তোমার কার্ড রয়েছেই, সেখান থেকে ডিটেলস ভরে দিতে পারবে। এবার চলে আসছি আরেকটা প্রশ্ন তোমাদের মধ্যে থেকেই আসা, বাড়ির কেউ রিটায়ার্ড, সে কর্মসংস্থানের ধরন কি লিখবে? পেনশনভোগীর সদস্য নাম্বারই বা কি লিখবো? ওকে, এই দুটো প্রশ্ন। সবার আগে, যে পেনশনভোগী তার জন্য কি এখানে কোনো আলাদা ঘর দিয়েছে? দেয়নি, তাহলে তাকে টিক মারতে হবে বেকার। ঠিক আছে, কারণ সে এখন চাকরি তো করে না, পেনশনভোগী তো, তার মানে সে বেকার এখন, তো সে ক্ষেত্রে বেকারে টিক মারবে। এটা হতে পারে হেড অফ দ্য ফ্যামিলি, এটা হতে পারে সদস্য নাম্বার 1, এটা হতে পারে সদস্য নাম্বার 2, যে হবে তারটাই বেকার মারবে। আমার মা হাউসওয়াইফ, এখানে হাউসওয়াইফ অপশনে নেই, তার মানে কি বেকার। ক্লিয়ার? কোনো জব করে না, ব্যবসা করে না, তো বেকারে আমায় টিক মারতে হবে। এইবার আরেকটা জায়গায় তুমি প্রশ্ন পাবে, সেখানে তোমাকে উল্লেখ করে দিতে হবে কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয়, আচ্ছা এটা নয়, হ্যাঁ, বা পঞ্চায়েত সংস্থার সাথে যুক্ত, আমি ভুল জায়গা কেটে নিয়ে এসেছি। যাই হোক, ওখানে ফর্মে আরেকটা জায়গায় পাবে, আপনাদের পরিবারে কি কেউ পেনশনভোগী, ওখানে হ্যাঁ কি না বলে একটা অপশন থাকছে। ওই পেনশনভোগীর পয়েন্টে আপনারা কি করে দেবেন, ধরুন হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে পেনশনভোগী, তাহলে হ্যাঁ করবেন, এবং যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার করে দেবেন HOF। যদি সদস্য নাম্বার 1 হয় তাহলে খালি লিখবেন 1, যদি 2 হয় তাহলে লিখবেন 2, তো যেটা হবে সেটা আপনি ওখানে লিখে দেবেন। ঠিক আছে, ওখানে একটা পয়েন্ট পাবেন দেখবেন। ঠিক আছে, এবার আসছি টিকাকরণের তথ্য। এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে। বাড়িতে কেউ বাচ্চা আছে, আপনি টিকাকরণ করাননি, আপনি ভাবছেন ভাতা পাবেন, ভাতা তো পাবেন না, উল্টে জেলে হতে পারে আপনার। আপনার একজন বাচ্চা রয়েছে, তাকে যদি সরকার যে টিকাকরণের ব্যবস্থা করে দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, সেটা আপনি করাচ্ছেন না, মানে আপনি দেশদ্রোহী, সত্যিকারের দেশদ্রোহী, আপনি দেশের ক্ষতি করছেন, দেশের একটা সম্পদকে নষ্ট করে দিচ্ছেন। তো আপনি যদি টিকাকরণ না করিয়ে থাকেন পারফেক্ট টাইমে, তো এই সরকার কিন্তু তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে, অলরেডি তারা ঘোষণা করেছে। টিকাকরণ করানো মাস্ট, জরুরি। আপনার কোনো অধিকার নেই আপনার সন্তান বলে তার ভবিষ্যৎ আপনি নষ্ট করে দেবেন। তো টিকাকরণ অবশ্যই করিয়ে রাখবেন, করিয়ে রাখতে হবে। টিকাকরণ মিস গেলে কিন্তু প্রবলেম হলেও হতে পারে। টিকাকরণের জায়গায় কিন্তু টিকাকরণের যদি সব পারফেক্ট করানো থাকে, নথিটার জেরক্স কপি একটা লাগিয়ে দিয়ে দেবেন। বাচ্চা যদি কেউ থাকে, শিশু সদস্য যদি কেউ থাকে, সেক্ষেত্রে লাগিয়ে দেবেন। এবার কারুর বয়স 19 বছর, তার ক্ষেত্রে লাগবে না। 14 বছরের মধ্যে যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমি যে ফর্ম ফিল আপটা দেখিয়েছিলাম যে ভিডিওতে, সেখানে লাস্টে আমি একটা পেজ দেখিয়েছিলাম। আমার ফর্মের লাস্টের পেজ নেই, কি করব? সবার প্রশ্ন। অনলাইন থেকে ডাউনলোড করছে, তার মধ্যেও এই লাস্ট পেজটা নেই। বাড়িতে দিয়ে গেছে ফর্ম, তাতেও এই লাস্ট পেজটা নেই। কোনো চিন্তার কোনো কারণ নেই। লাস্ট পেজ আপনাকে দেয়নি কারণ আপনার ওটা ভরার কথা নয়।
ওটা ভরার কথা বিএলওর, ঠিক আছে, এটা ভরার কথা বিএলওর, ঠিক আছে, বিএলওর এটা ভরার কথা, আপনার নয়। তাই জন্য আপনাকে দেয়নি। আপনি যখন আপনার কাগজটা জমা দিতে যাবেন, বিএলও এগুলো করে দেন আপনাকে একটা এখান থেকে ছিঁড়ে নিয়ে একটা নথি আপনাকে দিয়ে দেবে যে আপনি এটা জমা করেছেন, তার প্রমাণপত্র হিসাবে সেটাকে ছিঁড়ে দিয়ে দেবেন, এই কাগজ জমা করেছেন, এই জিনিস দিয়েছেন, সেটা আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। তো বিএলওর দায়িত্ব এটা, এই কাগজটা দেওয়া। এবার স্যার বিএলও তো বাড়িতে বাড়িতে ফর্ম বিলোচ্ছে না, বিএলও দিচ্ছে না ফর্ম, অনেক জায়গায় বিএলও দিচ্ছেও, কোনো জায়গায় বিএলও দিচ্ছে না। এটা করছে কি আশা কর্মী যারা, বা যারা আঙ্গনওয়াড়ি কর্মী, আইসিডিএস কর্মী যারা, তারা এগুলো ফর্ম বিলোচ্ছেন। তারা যদি না দেন এই ফর্মটা, কোনো ঘাবড়াবার কিচ্ছু নেই, এটা ওনারা ভরে নেবেন, তাহলে বরঞ্চ আপনার খাটনি কমলো, 1 পেজ কম ভরতে হবে আপনাকে। আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি, এবং আগামী দিনেও আপনাদের মনে যে কোনো প্রশ্ন আসবে তার উত্তর দেওয়ার জন্য এই সুভাষিস ভট্টাচার্য, যিনি একজন বায়োলজি টিচার, আমি এখানকার বায়োলজি টিচার, ছেলে মেয়েদের বায়োলজি পড়িয়ে থাকি, নার্সিং বা প্যারামেডিক্যাল এইসবের জন্য, বা আপনার ক্লাস 9, 10, 11, 12 এসবের জন্য আগামী দিনে পড়াতে তো থাকবোই, এভাবে আপনাদের গাইডও করতে থাকবো। আপনাদের মনের মধ্যে যদি বিন্দুমাত্র কোনো প্রশ্ন এই নিয়ে থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেটার ব্যাপারে সম্পূর্ণ তথ্য আপনাদের দিয়ে দেবো। তো আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা জাস্ট একটা কাজ করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে যেটা করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন, আগামী দিনে আরও যে তথ্যগুলো আসবে সেগুলোও কিন্তু আপনারা পেতে থাকবেন। আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারেন। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে হাই লিখে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটাই কথা বলবো, ভিডিওটাকে লাইক দিয়ে যাবেন, আর যার এই ভিডিওটা প্রয়োজন তাকে একবার শেয়ার করে দিন, কারণ এই ভিডিওটা সবার কাছে থাকা খুব জরুরি, নাহলে মানুষ কনফিউশনে ভুগছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করুন, কারণ না হলে এই ইনফরমেশনগুলো মিস হয়ে যাবে। এবং মনের মধ্যে যা প্রশ্ন আছে লুকিয়ে রাখবেন না, চেপে রাখবেন না, কমেন্ট করে জানান, আমি সেগুলোর পার্সোনালি আপনাদের কমেন্ট করে উত্তর দিয়ে দেবো। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।